হাই এন্ড হ্যালো, মাইসেলফ অনিমান রয়। আর আজকে হচ্ছে হাইড্রোস্ট্যাটিক্স চ্যাপ্টারের পার্ট 4। আজকে আমরা একটা ছোট্ট টপিক সম্পর্কে দেখবো, সেটা হচ্ছে প্লবতা বা বয়েন্সি। ওকে, সো প্লবতা বা বয়েন্সি কি? কোনো একটা ফ্লুইডের কি একটা ধর্ম বা প্রপার্টি বলা যেতে পারে। ওকে, সো এটার ডেফিনেশন কি বা এটা কি জিনিস? তো কোনো একটা বস্তুকে যখন কোনো ফ্লুইডের মধ্যে নিমজ্জিত করা হয়, মানে ডোবানো হয়, তখন কি হয়? ওই ফ্লুইডটা ওই বস্তুর উপরে একটা ঊর্ধ্বমুখী বল প্রয়োগ করে। যে ঊর্ধ্বমুখী বল প্রয়োগ করে এই বলকে বলা হয় প্লবক বল বা বয়েন্সি ফোর্স। আর এই যে বল প্রয়োগ করার যে সামর্থ্য কার, এই ফ্লুইডটার, সেটাকে কি বলে? ওই ফ্লুইডের প্লবতা বা বয়েন্সি বলে। ওকে, সো কোনো বস্তুকে যখন কোনো ফ্লুইডের মধ্যে ডোবানো হয়, আংশিকভাবে হোক বা সম্পূর্ণভাবে হোক, মানে অল্প কিছুটা ডোবানো হোক বা পুরোটাই ডোবানো হোক, মানে নিমজ্জিত করা হোক এক কথায়, তাহলে ওই ফ্লুইডটা কি করে? ওই বস্তুর উপরে একটা ঊর্ধ্বমুখী বল প্রয়োগ করে। এই বল প্রয়োগ করার সামর্থ্যকে কি বলে? ওই ফ্লুইডের প্লবতা বা বয়েন্সি। ওকে, আর এই যে বল প্রয়োগ করছে উপরে দিয়ে ঊর্ধ্বমুখী বল, এই বলটাকে কি বলে? প্লবক বল বা বয়েন্সি ফোর্স। ওকে, তো এটা কিরকম জিনিস? ধরলাম এটা একটা পাত্র, এই পাত্রের মধ্যে ফ্লুইড আছে। ওকে, এতটা পরিমাণ ফ্লুইড আছে। এবার এই ফ্লুইডের মধ্যে একটা বস্তুকে সম্পূর্ণভাবে ডোবানো হলো। 3D বস্তু, 3 ডাইমেনশনাল, পয়েন্টিং করে দিই এ বি সি ডি ই এফ জি এইচ। ওকে, তাহলে প্লবতা কি বলে আমাদেরকে? প্লবতা বলে যে এই যে ফ্লুইডটা আছে, এই ফ্লুইডটা এই বস্তুর উপরে একটা ঊর্ধ্বমুখী বল প্রয়োগ করবে। কি বল প্রয়োগ করবে? যে এই বলটাকে বলা হয় হচ্ছে প্লবক বল বা বয়েন্সি ফোর্স। ওকে, সো এবার কেন করবে? কারণ ফ্লুইডের প্রপার্টি বা ধর্ম কি বলে আমাদেরকে? যে ফ্লুইডটা সংস্পর্শে যে তল থাকে, সেই তলের উপরে ওই ফ্লুইডটা কি করে? একটা লম্ব বল প্রয়োগ করে, রাইট? একটা লম্ব বল প্রয়োগ করে। এবার তাহলে এই তলের উপরেও কি করবে? ফ্লুইড একটা ফোর্স অ্যাপ্লাই করবে, এটার উপরেও করবে, এই তলের উপরেও করবে, এই তলের উপরেও করবে, রাইট? সব দিকে করবে। তেমনি এদিক থেকেও একটা ফোর্স অ্যাপ্লাই করবে, এদিক থেকেও একটা ফোর্স অ্যাপ্লাই করবে, ভিতর দিক থেকে এদিকে আর এদিক থেকে ভিতরের দিকে। ওরকমই এদিক থেকেও করবে, এদিক থেকেও করবে, এদিক থেকেও করবে, এদিক থেকেও করবে, রাইট? তো সব দিক থেকে কি করবে? ফোর্স অ্যাপ্লাই করবে। ওকে, তো ফোর্সের পরিমাণ কত হবে? ফোর্সের পরিমাণ হবে হচ্ছে প্রেসার। এই ফ্লুইডের জন্য যে প্রেসার অ্যাপ্লাই হচ্ছে, সে প্রেসার ইনটু এই তলের ক্ষেত্রফল, তাই না? তো ধরলাম এই বস্তুটার ক্ষেত্রফল লেন্থ কত? এল। একটা ঘনক এটা। ওকে, মানে চারিদিকে লেন্থ সমান, সব দিকের বাহুর দৈর্ঘ্য সমান। লিকুইডটা কি বা ফ্লুইডটা কি? রো ঘনত্বের বা ডেনসিটি রো। ওকে, তাহলে এই যে লাইন বরাবর, মানে এটা বস্তুটা, এই বস্তুটা এদিক থেকে যে ফোর্স অ্যাপ্লাই হবে, এদিক থেকে যে ফোর্স অ্যাপ্লাই হবে, এই দুই দিকের ফোর্স কি হবে? সমান হবে। কেন হবে? কারণ এই দুটাই কি একটা নির্দিষ্ট হরিজন্টাল প্লেনের উপরে অবস্থিত, রাইট? মানে সারফেস থেকে এদের যে ডিস্টেন্স, এই ডিস্টেন্সটা সমান, হরিজন্টাল প্লেনের উপরে আছে। তার মানে কি? এই দুটা ফোর্সের ভ্যালুও সমান। এই দুটা ফোর্সের ভ্যালু যদি সমান হয়, তাহলে কি হবে? তাহলে এই দুটা ফোর্স একে অপরকে ক্যান্সেল আউট করে দিবে, রাইট? তাহলে এদিক থেকে আর এদিক থেকে যে ফোর্স অ্যাপ্লাই হলো, এ দুটো ক্যান্সেল আউট করে দিল নিজেদেরকে। সঙ্গে এদিক থেকে যেটা হবে আর এদিক থেকে যেটা হবে, এ দুটো কি হবে? সারফেসের থেকে সমান ডিস্টেন্সে থাকবে। তাহলে এ দুটো কি হবে? একে অপরকে ক্যান্সেল আউট করে দিবে। বাঁচলো কোনটা? বাঁচলো হচ্ছে উপর থেকে যে ফোর্স অ্যাপ্লাই হবে আর নিচ থেকে যে হবে। এ দুটো কেন নিজেদেরকে ক্যান্সেল আউট করবে না? কারণ এ দুটার সারফেস থেকে ডিস্টেন্স আলাদা। উপরেরটার ডিস্টেন্স যদি h1 ধরি, তার নিচেরটার ডিস্টেন্স কত হবে? h1 প্লাস l, যেটাকে আমরা ধরলাম h2। ওকে, উপরের সারফেসের ডিস্টেন্স কত? h1, নিচেরটা কত? h2। তো h2 কি h1 এর থেকে বড়? এটা তো দেখেই বোঝা যাচ্ছে। h2 কি h1 এর থেকে বড়। কতটা পরিমাণ বড়? l পরিমাণ। কারণ h1 এর সাথে l কে যোগ করলে h2 পাওয়া যায়, রাইট? তাহলে কি h2 যদি বড় হয়, h1 যদি ছোট হয়, তাহলে এদের উপরে যে ফোর্স অ্যাপ্লাই হচ্ছে, সেই ফোর্সের পরিমাণটা কত হবে? কম বেশি হবে। কোনটার একটার কম হবে, একটার বেশি হবে, রাইট? তাহলে কি হবে? ওই দুটো ফোর্স নিজেদেরকে ক্যান্সেল আউট করতে পারবে না। তো যদি ফোর্সের ভ্যালু বের করি, ফার্স্টে এ বি সি ডি, মানে h1 ডিস্টেন্সের জন্য যে ফোর্স অ্যাপ্লাই হচ্ছে এ বি সি ডি তলের উপরে, তার যদি ভ্যালু বের করি, তো তার ভ্যালু কত হবে? ডিস্টেন্স কত? h1, ডেনসিটি কত? রো, আর গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট জি হয়, ইনটু এটা কত? এটা হচ্ছে চাপের পরিমাণ বা প্রেসারের পরিমাণ। এটার সাথে যদি এই তলের ক্ষেত্রফলকে গুণ করে দিই বা এরিয়াকে গুণ করে দিই, তাহলে কি চলে আসবে? ফোর্সটা বা ঘাত বা থ্রাস্ট। তো ক্ষেত্রফল কত হবে? ls স্কয়ার, রাইট?
আর এই নিচের সারফেসের জন্য ডিস্টেন্স কত h2 ইন্টু রো ইন্টু জি ইন্টু এল স্কোয়ার, কারণ বাকি সবকিছু তো সেম থাকবে, রো জি এল স্কোয়ার তো সেম, কারণ এটা একটা ঘনক, উপরের ক্ষেত্র হলো যা নিচের ক্ষেত্র হলো তাই, আর রো তো সেম, একই লিকুইড বা একই ফ্লুইড, আর লেন্থ কি সেম থাকবে কারণ বস্তু তো একটাই। তাহলে h2 যদি বড় হয় h1 এর থেকে, তাহলে এখানে h1 রো জি এল স্কোয়ার ছোট হবে h2 রো জি এল স্কোয়ার এর থেকে। তাহলে h2 রো জি এল স্কোয়ার মানে নিচ থেকে উপরের দিকে যে ফোর্স অ্যাপ্লাই হচ্ছে ওটা বড়, আর উপর থেকে নিচের দিকে যেটা অ্যাপ্লাই হচ্ছে ওটা ছোট। তাহলে রেজাল্টেন্ট কোন দিকে যাবে? রেজাল্টেন্ট যাবে নিচ থেকে উপরের দিকে। তাই যে প্লবক বল হয় মানে বয়েন্সি ফোর্স হয়, সেটা কি হয় নিচ থেকে উপরের দিকে অ্যাপ্লাই হয়, এটাকে কি বলে ওই তরলের প্লবতা বা বয়েন্সি বলা হয়। ওকে, তাহলে এটার ভ্যালু কত হবে? ভ্যালু হবে এটা মাইনাস এটা, নিচ থেকে যতটা ফোর্স অ্যাপ্লাই হচ্ছে সেটার থেকে উপরেরটা বাদ দিয়ে দিলে রেজাল্টেন্টটা চলে আসবে যেটা নিচ থেকে উপরের দিকে হচ্ছে। তো কত হবে? এই দুটোকে যদি মাইনাস করে দিই তাহলে কত? রো জি এল স্কোয়ার কমন, তাহলে এল স্কোয়ার রো জি কে কমন নিলাম, বাঁচলো h2 মাইনাস h1, রাইট? কারণ h2 বড় h1 ছোট, তাহলে h2 থেকে h1 কে বাদ দিব। তাহলে h2 থেকে h1 কে বাদ দিলে কত হয়? এই গোটাটার থেকে এইটুকুকে বাদ দিলে এইটুকু বাঁচবে, মানে l বাঁচলো। তো এখানে কি চলে আসলো? এখানে চলে আসলো l, তো এটা কত চলে আসলো? l কিউব রো জি। নাও l কি? l হচ্ছে এই ঘনকটার কি একটা বাহুর দৈর্ঘ্য, তার কিউব যদি করে দিই মানে তিনটা বাহুর গুণফল যদি করে দিই তাহলে সেটা কি? সেটা হচ্ছে ভলিউম চলে আসে ঘনকে, তাই না? তো এটাকে আমরা কি লিখতে পারি? ভলিউম ধরলাম ভি ইন্টু রো ইন্টু জি। তাহলে প্লবক বল বা বয়েন্সি ফোর্সের ভ্যালু কত হলো? ভি রো জি। ভি কি? ভি হচ্ছে এই ঘনকের আয়তন, রো কি? রো হচ্ছে এই যে ফ্লুইড, এই ফ্লুইডের ডেনসিটি, জি কি? জি তো কনস্ট্যান্ট, গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট। ওকে, সো এখান থেকে আমরা একটা জিনিস বলতে পারি, সেটা হচ্ছে ভি কি? আয়তন, রাইট? তাহলে এই যে বস্তুটা, এই বস্তুটা যে এই ফ্লুইডের মধ্যে আসলো, যে বস্তুটা যখন ছিল না তখন কি ছিল? ওই জায়গাটায় ফ্লুইড ছিল, তাই না? তাহলে ভি আয়তনের বস্তু আসলে ওই বস্তুটার জায়গায় যে পরিমাণ ফ্লুইড ছিল সেটা সরে যাবে, মানে বস্তুটা নিজের আয়তনের সমান কি করবে? নিজের আয়তনের সমান ফ্লুইডকে রিপ্লেস করবে, তাই না? এখানে ফ্লুইড আছে, এই গোটাটা ফ্লুইড, এর মধ্যে যদি কোনো বস্তু নিয়ে আসি তাহলে বস্তুটা কি করবে? ওর আয়তনের সমান ফ্লুইডকে রিপ্লেস করে দেবে, সরাই দিবে জায়গা থেকে, কারণ ওই জায়গাটা থেকে সরলেই তো বস্তুটা এসে ওখানে থাকতে পারবে, তাই না? তো এখানে ভি আয়তনের বস্তুটা কতটা পরিমাণ ফ্লুইডকে কি করবে? রিপ্লেস করবে ভি আয়তনের ফ্লুইডকে। তাহলে ভি আয়তনের ফ্লুইডকে যদি রিপ্লেস করে তাহলে ওই ভি আয়তনের ফ্লুইড ইন্টু তার ডেনসিটি কত হয়ে যায়? তার ফ্লুইডের মাস ইন্টু জি কি? গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট। তার মাস ইন্টু জি, মাস ইন্টু গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট কি হয়? ওজন বা ওয়েট, রাইট? তার মানে কি? তার মানে এই বস্তুটা যে ভি পরিমাণ আয়তনের যে ফ্লুইডকে রিপ্লেস করছে, সেই ফ্লুইডের যে ওজন, সেই ফ্লুইডের যে ভার, সেটাই কি হবে? এই বস্তুটার উপরে যে প্লবক বল বা বয়েন্সি ফোর্স অ্যাপ্লাই হবে তার সমান। কেন হবে? কারণ বয়েন্সি ফোর্সের ভ্যালু কত? ভি রো জি। আর এই যে বস্তুটা যে পরিমাণ কি ফ্লুইডকে রিপ্লেস করছে তার ওজন কত? তার ওজন হবে এই যে ফ্লুইডটাকে রিপ্লেস করছে, এই ফ্লুইড যে পরিমাণ ফ্লুইড রিপ্লেস হচ্ছে তার ওজন, তার ভর ইন্টু জি। তাহলে ভর কি? ভর মানে হচ্ছে মাস, তো মাস কার সমান হবে? ভলিউম ইন্টু ডেনসিটি। তো এখানেও ভলিউম ইন্টু ডেনসিটি ইন্টু জি। তাহলে কি? তাহলে প্লবক বল কার সমান হয়? কোন একটা বস্তু যে পরিমাণ ফ্লুইডকে রিপ্লেস করে নিজের আয়তনের জন্য, সেই পরিমাণ ফ্লুইডের ওজনের সমান কি হয়? প্লবক বল বা বয়েন্সি ফোর্স হয়। ওকে, বোঝা গেল এই জিনিসটা? নাও এই বয়েন্সি ফোর্সের যে ভ্যালু বেরোলো ভি রো জি, এখানে এই বস্তুটার আকারের কোনো সম্পর্ক নেই। কেন নেই? কারণ ভি কি? ভি হচ্ছে বস্তুটার আয়তন। এবার বস্তুটা যদি গোল হয় তাও আয়তন হবে, বস্তুটা যদি 4 কোণা হয় তাও আয়তন হবে, 3 কোণা হলেও তাও আয়তন হবে, অন্য যে কোনো শেপ হলেও তাও তার কি থাকবে? একটা আয়তন থাকবে, তাই না? তো সেই জন্য বস্তুটার আকারের উপরে এই প্লবক বলের ভ্যালু নির্ভর করে না, কারণ প্লবক বলের যে ভ্যালু হয় সেটা কত হয়? ভি রো জি। ভি কি? শুধুমাত্র আয়তন। বস্তু যদি আয়তন থাকে তাহলে তার প্লবক বল থাকবে, তার উপরে যে ফ্লুইড প্রবক বল অ্যাপ্লাই করবে মানে বয়েন্সি ফোর্স অ্যাপ্লাই করবে তার একটা নির্দিষ্ট ভ্যালু থাকবে। সেটা কার উপরে নির্ভর করে না? বস্তুটার আকারের উপরে। বস্তুটা যে কোনো আকারেরই হতে পারে, তার একটা ভলিউম থাকলেই তার উপরে কি হবে? ফ্লুইডটা প্লবক বল অ্যাপ্লাই করবে। ওকে, নাও এই ক্যালকুলেশনের ক্ষেত্রে বস্তুটা সারফেস থেকে কতটা উপরে আছে কতটা নিচে আছে তার উপরেও নির্ভর করে না, কারণ এখানে
এই যে ক্যালকুলেশনে যে ভ্যালু বেরোলো ভি রো জি, এটার সঙ্গে না H1 এর কোনো সম্পর্ক আছে না H2 এর কোনো সম্পর্ক আছে। মানে বস্তুটা সারফেসে কতটা নিচে বা কতটা উপর নিচে আছে সেটার উপরে নির্ভর করে না, ঠিক আছে, ওটার উপরে নির্ভর করে না। তো বস্তুটাকে ওই জলের সারফেস থেকে যতই নিচে নামানো হোক বা যত উপরে উঠানো হোক তার উপরে নির্ভর করে না কি ওই বস্তুটার উপরে ওই ফ্লুইডটা কি পরিমাণ প্লবক বল বা বয়েন্সি ফোর্স অ্যাপ্লাই করবে তার উপরে। ওকে, তাহলে বয়েন্সি ফোর্সের ভ্যালু বেরোলো। নাও এই বয়েন্সি থেকে একটা ছোট্ট একটা কনসেপ্ট আসে, সেটা হচ্ছে সেন্টার অফ বয়েন্সি বা সেন্টার অফ ফ্লোটেশন, বা বাংলায় বললে কি প্লবতা কেন্দ্র। সেটা কি জিনিস? সেটা হচ্ছে এই যে ভি আয়তনের বস্তুটা যে এখানে ফ্লুইডের মধ্যে নিমজ্জিত করা হলো বা ডোবানো হলো, তার জন্য কি হলো, এই বস্তুটা ভি আয়তনের ফ্লুইডকে রিপ্লেস করলো, তাই না? তো ভি আয়তনের যে ফ্লুইডকে রিপ্লেস করলো, সেই ভি আয়তনের ফ্লুইডে কি থাকবে, একটা ভার কেন্দ্র থাকবে বা সেন্টার অফ গ্র্যাভিটি থাকবে, তাই তো? কি থাকবে, একটা সেন্টার অফ গ্র্যাভিটি থাকবে। ধরলাম এই ভি আয়তনের ফ্লুইডকে রিপ্লেস করে দিল, ভি আয়তনের ফ্লুইডকে কি করলো, রিপ্লেস করে দিল। তাহলে এই যে ভি আয়তনের ফ্লুইডকে রিপ্লেস করলো, এই ফ্লুইডে কি থাকবে, একটা ভার কেন্দ্র থাকবে, সেন্টার অফ গ্র্যাভিটি থাকবে। তো এই সেন্টার অফ গ্র্যাভিটিটা এই যে বস্তুটা ভি আয়তনে, এই বস্তুটার যে পয়েন্টে থাকে সেই পয়েন্ট দিয়ে কি হয়, প্লবক বল অ্যাপ্লাই হয়। মানে এই যে সেন্টার অফ গ্র্যাভিটি যে পয়েন্টটা বেরোলো, এই পয়েন্ট দিয়ে কি হবে, ওই বস্তুটার উপরে প্লবক বল অ্যাপ্লাই হবে, মানে বয়েন্সি ফোর্স অ্যাপ্লাই হবে। তো এই পয়েন্টটাই এই বস্তুটার মধ্যে যেখানে থাকে সেই পয়েন্টকে কি বলে, পয়েন্ট অফ ফ্লোটেশন বা পয়েন্ট অফ বয়েন্সি, বা বাংলায় বললে প্লবতা কেন্দ্র বলা হয়। ওকে, সো কি জিনিস জানালো, ভি আয়তনের কোন বস্তু কি করবে, ভি আয়তনের ফ্লুইডকে রিপ্লেস করবে। তো ভি আয়তনের যে ফ্লুইড রিপ্লেস হলো, সেই ফ্লুইডের যে ভার কেন্দ্র থাকবে, রিপ্লেস হওয়া ফ্লুইডের যে ভার কেন্দ্র থাকবে, সেই ভার কেন্দ্র দিয়ে কি হয়, ওই বস্তুটার মধ্যে প্লবক বল অ্যাপ্লাই হয় বা বয়েন্সি ফোর্স অ্যাপ্লাই হয় ওই বিন্দুটা দিয়েই। ওকে, সো ওই বিন্দুটায় ওই বস্তুর মধ্যে যেখানে থাকবে যে বিন্দুতে, সেটাকে কি বলা হয়, সেটাকে বলা হয় প্লবতা কেন্দ্র বা সেন্টার অফ বয়েন্সি বা সেন্টার অফ ফ্লোটেশন। ওকে, সো এটাই ছিল হচ্ছে কি বয়েন্সি, বয়েন্সি ফোর্স, সেন্টার অফ বয়েন্সি, এক্সেট্রা এক্সেট্রা। এই জন্য কি হয়, কোনো বস্তুকে যখন জলে ডোবানো থাকে তখন সেটাকে আমাদেরকে হালকা মনে হয়, ওটার ওজন অপেক্ষাকৃত কম মনে হয়। কেন মনে হয়, কারণ ওই যে ফ্লুইডটা আছে, ওই ফ্লুইডটাও কি করে, ওই বস্তুর উপরে একটা ঊর্ধ্বমুখী বল প্রয়োগ করে, যার জন্য ওর ওজন কি হয়, কম মনে হয়, আপাতত ওজন কম মনে হয়। কারণ ধরলাম এখানে জল আছে, ওকে, এই জলের মধ্যে যদি কোনো বস্তু থাকে, তাহলে এই বস্তুটা কি হবে, ওজন নিচের দিকে থাকবে mg। এবার এটার উপরে কি করবে, একটা প্লবক বল অ্যাপ্লাই হবে, রাইট? তো প্লবক বল কত অ্যাপ্লাই হলো, ধরলাম w। তাহলে এটার যে আপাতত ওজন হবে, আমরা যে একে উপর থেকে যদি টানি, একে যদি আমরা উপর থেকে টানি, ওকে, তাহলে এটার ওজন কত হবে, নিচেরটা মাইনাস উপরেরটা। এটা কি হবে, এটা mg থেকে তো অবশ্যই ছোট হবে, মানে অরিজিনাল যে ওয়েট ছিল এর mg, তার থেকে তো অবশ্যই কম হবে, কারণ w পরিমাণ কমে যাচ্ছে। তো সেই জন্য কোনো বস্তুকে যখন জলে ডোবানো থাকে তখন সেটার ওজন আমাদের কাছে অপেক্ষাকৃত কম মনে হয়, কারণ আমরা যে টানবো, উঠাবো যে নরমাল ফোর্স দিয়ে, সেটার সঙ্গে সঙ্গে ফ্লুইডটাও কি করছে, জলটাও কি করছে, ওর উপরে একটা প্লবতা বল অ্যাপ্লাই করছে, প্লবক বল বা বয়েন্সি ফোর্স অ্যাপ্লাই করছে, তার জন্য কি হবে, আমাদের ওঠাতে সুবিধা হয় আর আমাদের হালকা মনে হয়। ওকে, সো ওভারঅল এই ছিল বয়েন্সির কনসেপ্ট বা প্লবতা। ওকে, সো আশা করি বোঝা গেল, লাইক শেয়ার সাবস্ক্রাইব। সো আজকের জন্য এইটুকুই, হচ্ছে নেক্সট দিন নেক্সট সেশনে। টাটা।